রিদ, সরি, আসলে সবকিছু এত দ্রুত হলো যে তোকে কিছু বলতেই পারিনি। আজকে সবকিছু ঠিকঠাক হলো মায়ের সাথে। অবশ্য তুই আজকে বাসায় পৌঁছেই জানতে পারতিস এই বিষয়ে। আজকে নানা ভাই নানুমা মায়াকে আমার জন্য ঠিক করে এসছে ওদের বাড়িতে গিয়ে। সাথে আমারও যাওয়ার কথা ছিল ওদের বাসায়, কিন্তু তোর সাথে আমাদের কোম্পানির জরুরি মিটিং ছিল বলে এখানে আসতে হয়েছে আমাকে। সারাটা দিন ধরে অস্থিরতায় ভুগছিলাম মায়াকে এক পলক দেখার জন্য। সাথে আমাদের স্পেশাল একটা দিনে আমি ওর পাশে থাকতে পারিনি, তাই অনেকটাই খারাপ লাগাও কাজ করছিল নিজের মধ্যে। কিন্তু হঠাৎ করেই ওকে এখানে দেখে আমি জাস্ট অবাক হয়ে যাই। তাই দ্রুত ওর সাথে কথা বলার জন্য এগোতেই মায়া পা স্লিপ করে। তাই আগে ওকে বাঁচিয়ে তোর কাছে আসি। যাই হোক, এখন বল, ভাবি কেমন হয়েছে তোর? ওনার এই কথায় আমার উপর যেন বোম ফাটার মতো ছিল। আমার ওনার সাথে বিয়ে ঠিক হয়ে আল্লাহ, আমি আর কিছুই জানি না। তাই ওনার কথাগুলো বলার সাথে সাথে আমিও আমার পঞ্চ বান্ধবীরাও অবিশ্বাসী গলায় একসাথে চিৎকার করে বলে উঠি, কি? আমাদের এমন চিৎকারে চমকে ওঠে সবাই, আমাদের দিকে তাকায়। রিদ খানের দৃষ্টি তখন টেবিলের উপর নিক্ষেপ করা ছিল, কিন্তু রিদ খানের ভাই দ্রুত গতিতে আমাদের দিকে তাকায়। আমাদের সবাইকে ওনার দিকে অবাক হয়ে তাকাতে দেখে উনি হালকা হেসে ওঠে। রিদ খানের ভাইয়ের কথা শুনে প্লাস ওনাকে হাসতে দেখে মুহূর্তে চমকে উঠি আমি। বিয়ের কথাটি মাথায় আসতেই খুশিতে চকচকে করে ওঠে আমার চেহারা। আমার না হওয়া বর আমার সামনে দাঁড়িয়ে আছে। বিষয়টি ভাবতেই খুশিতে নেচে ওঠে আমার মন। তাই এতক্ষণ কি হয়েছে এখানে সবকিছু মুহূর্তে ভুলে গিলে ফেলে খানিকটা এগিয়ে যাই ওনার সামনে। পরে ওনার দিকে তাকিয়ে থেকে কৌতূহলী হয়ে প্রশ্ন করে বসি, এই আপনি আমার আজকের বরটা বুঝি, যার সাথে আমার আজ আংটি বদল হয়েছে? উনি আমার দিকে তাকিয়ে থেকে আবার এমন প্রশ্নে উনি উচ্চস্বরে হেসে ওঠে সাথে সাথেই। পরে সেই হাসিটা ঠোঁটের মধ্যে বজায় রেখে আমাকে উদ্দেশ্য করে নিজের মাথাটা ওপর নিচে নাড়িয়ে সুমতি জানায়, যার অর্থ হ্যাঁ, উনি আমার আজকের বরটা। ওনার কথা শুনে মুহূর্তেই আমি খানিকটা লজ্জায় সিটিয়ে যাই ওনার সামনে। আমাকে লজ্জা পেতে দেখে আমার পঞ্চ বান্ধবীরা হা হয়ে তাকিয়ে থাকে আমাদের দিকে। ওদের সাথে সাথে রেস্টুরেন্টের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আর রিদ খান আগের থেকেও আরো এক ধাপ বেশি রেগে বসে আছে। আমার পঞ্চ বান্ধবীরা হা হয়ে একবার ওনার দিকে তো একবার আমার দিকে তাকাচ্ছে। ওদের এমন তাকানোর মানে হলো ওরা আসলে বিষয়টি বুঝতে চাইছে কি হচ্ছে এখানে। আমি ওদের এমন তাকানোর মানে বুঝতে পেরেও কিছু না বলে নিজের মতো করে আবারও আমার না হওয়া বরের দিকে তাকিয়ে থেকে ঝটপট সুরে প্রশ্ন করে বলে উঠি, আচ্ছা আপনার নাম কি গো আমার না হওয়া বর সাহেব? আমার এমন কথায় সাথে সাথে আমার পঞ্চ বান্ধবীরা আমার ওপর তাদের দৃষ্টি নিক্ষেপ করে হাঁ হয়ে আছে। হয়তো আমার এমন বাণী শুনে আকাশ থেকে পড়েছে, এমন একটা ফেস বানিয়ে রেখেছে। আমি ওদের এমন রিয়েকশনের ধাপটা ওদের কাছেই রেখে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকি ওনার দিকে। আর উনি আমার এমন কথা আবারও হেসে ওঠে, আমাকে উদ্দেশ্য করে বলে ওঠে, রুদ্র সেন, রুদ্র গ্রুপ অফ কোম্পানির নাম শুনেছে নিশ্চয়ই। সেটার ওনার মানে মালিক পক্ষ আমি আর ড্যাড। আর রিদ আমার মামাতো ভাই হয়। এবার বলুন, আমার ম্যাডামের কি আপনাকে পছন্দ হয়েছে? মজার ছলে। ওনার কথায় আমি ভালো করে তাকাই ওনার দিকে। এতক্ষণ যাবৎ ভয়ে আর টেনশনে ওনার দিকে ভালো করে খেয়াল করিনি, কিন্তু এবার আমি ওনাকে ভালো করে খেয়াল করতেই চোখ জুড়িয়ে যায় আমার। অপূর্ব সৌন্দর্যের অধিকারী রুদ্র সেন। গায়ের রংটা উজ্জ্বল, ফর্সা চেহারার মধ্যে মায়া ভরপুর। হাইটটা রিদ খানকে ছুঁই ছুঁই মনে হয় 1 ইঞ্চি কম হবে। জিম করা বডি ফিটনেস, সব মিলিয়ে অসাধারণ একটি ব্যক্তি। সৌন্দর্য কোনো কমতি নেই ওনার মধ্যে। তবে ওনার থেকে রিদ খানের দুটো জিনিসের জন্য আকর্ষণ বেশি করে তোলে। সেটি হলো রিদ খানের মায়াবী নীল চোখ জোড়া আর ওনার জোস পার্সোনালিটিটা, মানে ওনার অ্যাটিটিউড। রাগের কারণে ওনাকে একটু বেশি সুন্দর লাগে। আমি ওনাকে ভালো করে দেখার পর চোখে মুখে লজ্জা ভাব নিয়ে আস্তে করে বলে উঠি, হুম। আমাকে এমন লজ্জা পেতে দেখে হালকা হেসে বলে ওঠে, তাই? তবে আমার কিন্তু ম্যাডামকে বেশ পছন্দ হয়েছে, যাকে বলে পাগল করা টাইপ।
রুদ্র সেনের কথায় আমি নিজের মাথাটা নিচু করে হালকা লাজুক হাসলাম। আমার এমন হাসিটা সবার পছন্দ হলেও একজনের হয়তো পছন্দ হয়নি, আর সেটা হলো হৃদ খান। আমি সুমতি জানিয়ে হাসার সাথে সাথে হৃদ খানের হাতে চেপে ধরে থাকা গ্লাসটা আরো শক্ত করে চেপে ধরে মুহূর্তেই ভেঙে গুলিয়ে ফেলে। হাতে চাপ দিয়ে গ্লাসটি ভাঙার সাথে সাথে অসংখ্য কাচের টুকরো ওনার হাতে ঢোকার কারণে হাত দিয়ে অঝোর ধারার রক্ত ঝরতে লাগে। সাথে পুরো টেবিল রক্তে ভেসে যায় মুহূর্তেই। ওনার হাতে এত রক্ত দেখে মুহূর্তেই আমি কেঁপে উঠি ভয়ে। কাঁপা অবস্থায় জায়গায় দাঁড়িয়ে থেকে কাতর চোখে তাকিয়ে থাকে ওনার দিকে। উনি তখনও রাগে কটমট করতে করতে নাক ফুলিয়ে নিচের দিকে তাকিয়ে আছে শক্তভাবে। ওনাকে এমন করতে দেখে রুদ্র সেন দ্রুত হৃদ খানের দিকে এগিয়ে যেতেই হৃদ খান হাতটা উঁচু করে থামিয়ে দেয় নিজের ভাইকে। পরে চোখ মুখ শক্ত রেখেই গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি ঠিক আছি রুদ্র, তোকে হাইপার হতে হবে না আমার জন্য। তবে যাকে হাইপার হওয়া দরকার তাকে আমি নিজে হাইপার করবো, ডোন্ট ওয়ারি। এখন বাজে কথাগুলো শেষ হয়ে থাকলে কাজে আসা যায়। এখানে টাইম পাস করতে আসিনি আমি, সব ফালতু বিষয়গুলো রেখে কাজ করা যায়। আমার যাও ওনার জন্য মন থেকে একটা খারাপ লাগা মানে দুঃখী দুঃখী ভাব আসছিল ওনার হাতের অবস্থা দেখে, কিন্তু ওনার কথায় মুহূর্তে সব খারাপ লাগা ভাবটা সরে গিয়ে এক ঝুলি রাগ ভর করে ওনার জন্য। উনি সব সময় আমাকে অপমান করে কথা বলে, এখনো তাই করেছে, আমাকে ফালতু বলে। তাই সেই রাগের বশবর্তী হয়ে কিছু বলতে যাব তার আগে পাশ থেকে রুদ্র সেন ওনাকে উদ্দেশ্য করে বলে ওঠে, হৃদ, এমন করে কথা বলছিস কেন ভাই? আমি আজকে কোনো রকম কাজ করতে পারবো না। আমার মায়াবতীকে নিয়ে বাকিদের সময় কাটাবো, তাই সরি, তোর কথা এই মুহূর্তে শুনতে পাচ্ছি না। কথাগুলো বলেই আসিফের দিকে তাকায় রুদ্র। পরে আসিফকে উদ্দেশ্য করে বলে ওঠে, No need anybody else. You just go. I take care of myself. ওনার এমন স্বাভাবিক কণ্ঠে কথাগুলো শুনে কপাল কুঁচকে এলো আমার। ওনাকে যখনই স্বাভাবিক কণ্ঠে কিছু বলতে দেখি তখনই আমার মাথার উপর বোম ফোটে। এবার না জানি কি বোম ফাটায় আমার মাথায় আল্লাহ। ওনার এমন গম্ভীর মুখের কথা শুনে রুদ্র কপাল কুঁচকে বলে ওঠে, Yeah? ওনার কথা রুদ্র নিশ্চিত হয়ে আমাকে ও আমার পঞ্চ বান্ধবীদের নিয়ে বের হয়ে যায় রেস্টুরেন্টের থেকে। আমি সবার পেছন পেছন আস্তে করে হেঁটে যেতে যেতে ওনাকে এক পলক দেখার জন্য পেছন ঘুরে আবারও তাকাই ওনার দিকে। ওনার দিকে তাকাতেই চোখে পড়ল ওনার টকবগিয়ে ওঠা রক্তলাল চোখ। আবার তাকানোর সাথে সাথে উনি নিজের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে নেয়। ওনাকে এমন করতে দেখে আমিও কিছু বুঝে উঠতে পারিনি হঠাৎ এমন করার কারণটা। তাই আস্তে করে আমি নিজেও সামনের দিকে ঘুরে হাঁটতে থাকি। সাথে ভাবতে থাকি হৃদ খান আমার লাইফে আসার পর থেকেই রোজ কিছু না কিছু অদ্ভুত বিষয় ঘটছে আমার সাথে। তাই জানি না আবার কাল কি হয় আমার সাথে। এমন সব চিন্তা ভাবনায় মাঝে আবারও হাঁটতে হাঁটতে পেছনে ফিরে তাকাই ওনার দিকে। আবার তাকানোর সাথে সাথে আবারও চোখাচোখি হয় দুজনের মধ্যে। উনি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। ওনাকে এমন করতে দেখে আমিও কিছু বুঝে উঠতে পারিনি হঠাৎ এমন করার কারণটা। তাই আস্তে করে আমি নিজেও সামনের দিকে ঘুরে হাঁটতে থাকি। সাথে ভাবতে থাকি হৃদ খান আমার লাইফে আসার পর থেকেই রোজ কিছু না কিছু অদ্ভুত বিষয় ঘটছে আমার সাথে। তাই জানি না আবার কাল কি হয় আমার সাথে। এমন সব চিন্তা ভাবনার মাঝেই আবারও হাঁটতে হাঁটতে পেছন ফিরে তাকাই ওনার দিকে। আমার তাকানোর সাথে সাথে আবারও চোখাচোখি হয় দুজনের মধ্যে। উনি স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি ওনার দিকে এক পলক তাকিয়ে থেকে আবারও সামনের দিকে তাকাই। ওনাকে নিয়ে কখনোই কোনো রকম অনুভূতি ছিল না আমার মধ্যে। প্রথম প্রথম উনি আমার ক্রাশ থাকলেও পরে সেটা আমার বাসে পরিণত করেছেন উনি। তাই ওনাকে নিয়ে আমার মনে ভালো লাগাটার চেয়ে খারাপ লাগাটাই বেশি কাজ করে। তো তারপর ওর কোনো রকম ক্ষতিটা যেন না হয় সেটাই আমি চাই। যেমনটা এখন ভালো লাগছে না। উনি হঠাৎ রেগে নিজের হাতে ক্ষত করলেন। ওনার হাতটা কেটে যাওয়ায় এখনো সেখান থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে। ওনাকে এমন দেখে আমার খারাপ লাগলেও উনি বেশ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে নিজ জায়গায়, চোখ মুখ লাল করে। আমি রেস্টুরেন্টের দরজা দিয়ে বের হতে হতে আবারও পেছন ঘুরে তাকাই ওনার দিকে। উনি তখনও আমার দিকে একইভাবে তাকিয়ে আছে। ওনাকে এমন করে তাকাতে দেখে আমিও অনুভূতি শূন্য চোখে তাকিয়ে থেকে হঠাৎ করে তাই জায়গায় দাঁড়িয়ে পড়ি দরজার সামনেই। ওনার চাহনির মাঝে ছিল এক ঝুলি রাগ বিস্তৃত।
আমার এমন তাকানোর মাঝেই খানিক বাদেই রুদ্র হঠাৎ দাঁড়িয়ে পেছন ঘুরে আমাকে দরজার সামনে দাঁড়িয়ে পড়তে দেখে সেও 2 কদম এগিয়ে এসে আমার হাত টেনে ধরে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। আমি চমকে উঠে রুদ্রর দিকে তাকিয়ে বলে উঠি, কি ব্যাপার মায়া, হঠাৎ দাঁড়িয়ে পড়লি কেন তুমি? আমি রুদ্রের কথাগুলো শুনেই সাথে সাথে নিজের হাতটা আস্তে করে রুদ্রের হাত থেকে ছাড়িয়ে নিয়ে হাসি মুখে বলে উঠি,